চলুন আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দিকে একটু নজর ফেরানো যাক আর এর গঠন নিয়ে এমন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যেটা শুনতে খুব সহজ কিন্তু আসলে খুবই জরুরি। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, সরকার যদি সত্যিই জনগণের কণ্ঠস্বর হয় তাহলে ভারতের সংসদে দুটো আলাদা আলাদা কক্ষ কেন? মানে লোকসভা তো আছেই জনগণের কথা বলার জন্য, তাহলে রাজ্যসভার কি দরকার? এই ব্যবস্থাটা তো শুধু জটিলই না, বেশ খরচ সাপেক্ষও বটে। তাহলে একটাই কক্ষ থাকলেই কি চলতো না? এই কেনর উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। একেবারে ভারত যখন স্বাধীন হচ্ছে সেই সময়ে, তখন আমাদের দেশের নির্মাতারা ইউনাইটেড কিংডমের মতো দেশগুলোর আদলে একটা বিশেষ ব্যবস্থা বেছে নিয়েছিলেন। এই ব্যবস্থাটাকে বলা হয় দ্বিকক্ষবাদ বা বাইক্যামেরালিজম। মানে আইন তৈরির ক্ষমতাটা একটা কক্ষের হাতে না রেখে দুটো আলাদা কক্ষের মধ্যে ভাগ করে দেওয়া। আর ভারতের ক্ষেত্রে এই দুটো কক্ষ হল, যেমনটা আমরা সবাই জানি, লোকসভা আর রাজ্যসভা। তো দুটোই সংসদের অংশ হলেও এদের নাম থেকেই কিন্তু একটা আঁচ পাওয়া যায় যে তাদের ভূমিকা বা কাজে-কর্মে বেশ বড়সড় পার্থক্য আছে। চলুন তাহলে সেই পার্থক্যগুলোই একটু কাছ থেকে দেখা যাক। সবচেয়ে বড় আর মৌলিক পার্থক্যটা হল এরা কার প্রতিনিধিত্ব করে। দেখুন, লোকসভা নামেই বোঝা যাচ্ছে লোকের সভা, অর্থাৎ দেশের সাধারণ মানুষের সরাসরি প্রতিনিধি। আর রাজ্যসভা, এটা হলো রাজ্যের সভা, মানে কাউন্সিল অফ স্টেটস। এর কাজ হল রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর হয়ে কথা বলা। এই যে দেখুন, পার্থক্যগুলো কত স্পষ্ট। লোকসভার সদস্য হতে গেলে বয়স লাগে অন্তত ২৫ বছর, আর তারা নির্বাচিত হন সরাসরি জনগণের ভোটে ৫ বছরের জন্য। মানে প্রতি ৫ বছর অন্তর জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয়। অন্যদিকে রাজ্যসভার সদস্যদের বয়স হতে হয় কমপক্ষে ৩০, আর তাদের নির্বাচন করেন রাজ্যের বিধায়করা। মানে এটা একটা পরোক্ষ নির্বাচন, আর তাদের মেয়াদ হয় ৬ বছরের। লোকসভা যে কোনো সময় ভেঙে যেতে পারে, কিন্তু রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ। এর মানে হলো এখানে একটা অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় থাকে। আচ্ছা, গঠন আর চরিত্রে যখন এত পার্থক্য, তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, ক্ষমতার দিক থেকে কে এগিয়ে, লোকসভা না রাজ্যসভা? চলুন এবার সেই ক্ষমতার ভাগাভাগিটা একটু বোঝার চেষ্টা করা যাক। যদি প্রশ্ন করা হয় কোন কক্ষ বেশি শক্তিশালী, এর উত্তরটা কিন্তু এক কথায় দেয়া যাবে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে লোকসভা চূড়ান্ত শক্তিশালী, আবার কিছু বিশেষ ক্ষমতা আছে শুধুই রাজ্যসভার হাতে। যেমন ধরুন টাকা পয়সার ব্যাপার, মানে মানি বিল বা দেশের বাজেট, এই সব ক্ষেত্রে লোকসভার সিদ্ধান্তই ফাইনাল। রাজ্যসভা বড়জোর আলোচনা করতে পারে, কিছু পরামর্শ দিতে পারে, কিন্তু আটকাতে পারে না। আর সবচেয়ে বড় ক্ষমতা হল সরকার গঠন আর নিয়ন্ত্রণের ক্ষমতা। সরকার টিকে থাকে ততদিনই যতদিন লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন তাদের ওপর থাকে। সেই সমর্থন চলে গেলেই একটা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পুরো মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হতে পারে। এই ক্ষমতাটা কিন্তু বিশাল। কিন্তু তার মানে এই না যে রাজ্যসভা ক্ষমতাহীন। রাজ্যসভার হাতেও এমন কিছু বিশেষ বা এক্সক্লুসিভ ক্ষমতা আছে যা লোকসভার নেই। যেমন রাজ্য তালিকার কোনো বিষয়ে আইন তৈরি করার জন্য সংসদকে অনুমতি দেওয়া, বা নতুন কোনো সর্বভারতীয় পরিষেবা বা অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করা। আসলে রাজ্যসভা রাজ্যগুলোর স্বার্থ রক্ষার জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করে। ভারতের মতো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, যেখানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখাটা খুব জরুরি, সেখানে রাজ্যসভার এই ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, যদি কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা আর রাজ্যসভার মধ্যে মতের মিল না হয়, মানে একটা অচলাবস্থা বা ডেডলক তৈরি হয়, তখন কি হবে? আমাদের সংবিধানে এরও একটা ব্যবস্থা আছে। রাষ্ট্রপতি তখন দুই কক্ষের একটা যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং ডাকতে পারেন। আর এই যৌথ অধিবেশনে কি হয়? যেহেতু লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার প্রায় দ্বিগুণ, তাই ভোটাভুটিতে সাধারণত লোকসভার মতোই জিতে যায়। সংখ্যাই এখানে আসল শক্তি। তাহলে পুরো আলোচনাটা শোনার পর আবার সেই শুরুর প্রশ্নে ফেরা যাক। যদি টাকা পয়সা আর সরকার গড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় লোকসভার কথাই শেষ কথা হয়, আর যৌথ অধিবেশনেও লোকসভারই জেতার সম্ভাবনা বেশি থাকে, তাহলে এই দ্বিতীয় কক্ষ মানে রাজ্যসভার আসল প্রয়োজনটা ঠিক কোথায়? এর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হল রাজ্যসভা এমন সব অভিজ্ঞ আর বিশেষজ্ঞ মানুষদের দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় নিয়ে আসে, যারা হয়তো সরাসরি ভোটের রাজনীতিতে অংশ নিতে চান না বা পারেন না। ভাবুন তো, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বা প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির কথা। তারা কিন্তু রাজ্যসভার সদস্য হিসেবেই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই ব্যবস্থাটা না থাকলে হয়তো তাদের মতো ব্যক্তিত্বদের অভিজ্ঞতা দেশ পেত না। আসলে রাজ্যসভার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। প্রথমত, এটা একটা চেক হিসেবে কাজ করে।
লোকসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে তাড়াহুড়ো করে কোনো বিল পাশ হয়ে গেলে রাজ্যসভা সেটাকে কিছুটা সময় ধরে রাখতে পারে, পুনর্বিবেচনা করতে পারে। দ্বিতীয়ত, এটা রাজ্যগুলোর কণ্ঠস্বর। যুক্তরাষ্ট্র ব্যবস্থায় এটা খুব জরুরি। তৃতীয়ত, লোকসভা ভেঙে গেলেও রাজ্যসভা যেহেতু একটি স্থায়ী কক্ষ, তাই এটা একটা ধারাবাহিকতা বজায় রাখে। আর সবশেষে রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এখানে আসেন, যা আইনকে আরও সমৃদ্ধ করে। সুতরাং সব মিলিয়ে মূল বিষয়টা হলো ভারসাম্য। এই পুরো ব্যবস্থাটাই ডিজাইন করা হয়েছে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্যের জন্য। একদিকে লোকসভা, যা জনগণের প্রত্যক্ষ ইচ্ছার প্রতিফলন ঘটায়, আর অন্যদিকে রাজ্যসভা, যা রাজ্যগুলোর দীর্ঘমেয়াদী স্বার্থ আর অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। এই দুয়ের মধ্যে একটা সন্তুলন তৈরি করাই হলো এই দ্বিকক্ষীয় ব্যবস্থার আসল উদ্দেশ্য। আর ভারতের মতো এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশের জন্য এই ভারসাম্যটা যে কতটা জরুরি তা বলাই বাহুল্য। অবশ্য এই ব্যবস্থার উদ্দেশ্য মহৎ হলেও এটা সবসময় বিতর্কের ঊর্ধ্বে নয়। অনেকেই প্রশ্ন তোলেন, রাজ্যসভা কি সত্যি ক্ষমতার ভারসাম্য রাখার জন্য প্রয়োজনীয়, নাকি এটা অনেক সময় শুধু আইন প্রণয়নের গতিকে মন্থর করে দেয়? এটা কি একটা নেসেসারি চেক অন পাওয়ার, নাকি একটা প্রসিজারাল ডিলে? এই বিতর্কটা আজও চলছে, আর হয়তো চলবে। আর এই বিতর্কই হয়তো একটা জীবন্ত গণতন্ত্রের আসল পরিচয়, যা তার নিজের গঠন আর কার্যকারিতা নিয়ে ক্রমাগত প্রশ্ন করে চলে।